আসামের জাতীয় স্বার্থের অনেক অনেক বেশি উন্নতি হচ্ছে। আসামের রাস্তাঘাট, আসামের সামাজিক পরিস্থিতি, আসামের লোকজনের মানসিকতা, মনোভাব সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থে কাজ করে। জাতীয় স্বার্থ বলতে আসাম ভারতবর্ষের অঙ্গরাজ্য, তো ভারতীয়তাকে মান্যতায়, ভারতীয়তার পরিচয় এ নিজেকে প্রকাশ করায় আসামের জাতীয়তাবাদ। সেই ভারতীয় অঙ্গরাজ্যের জাতীয়তাবাদী চিন্তায় আসাম আজ খুব সুন্দরভাবে বিকশিত হচ্ছে। কিন্তু আমাদের বাংলায় আজ কী পরিস্থিতি আছে, যেখানে বর্তমান সরকারের এক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী, যে দেশের, যে রাজ্যের, যে জাতির শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই সমাজের মেরুদণ্ডের যে প্রধান শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী হলো চোর। সেই শিক্ষামন্ত্রী হলো নৈতিক পতন যুক্ত মানুষ। তার কাছ থেকে যে অর্থ, যে টাকাগুলো পাওয়া গেছে, হয়তো বা 20 কোটি না কত পাওয়া গেছে, সেই টাকাগুলো যদি তারা অনৈতিকভাবে না নিয়ে থাকতো, সেই টাকাগুলো বাজারে, ধরলাম তিনি 10 বছর ঘুষ নিয়ে এই টাকাগুলো জমিয়েছেন, 10 বছর যদি সেই টাকাগুলো, ধরলাম 20 কোটি টাকা 10 বছর ইউজ হতো, আপনার কাছে 10,000, আমার কাছে 10,000, আরেকজনের কাছে 50,000, এরকম করে সমস্ত মানুষের কাছে এই টাকাগুলো থাকতো। তো আমার কাছে 10,000 টাকা আমি কতদিনে খরচ করতাম? 1 মাসে, 2 মাসে। আপনার কাছে টাকাগুলো আপনি 1 মাসে, 2 মাসে খরচ করতেন। তো আমি যদি 1 মাসে খরচ করতাম, সেই টাকাগুলো আরেকজন নিয়ে সেও খরচ করতো, সেই ব্যক্তি যাকে দিত সেই ব্যক্তিও খরচ করতো। তার মাঝখানে আমি যে 10,000 টাকা খরচ করলাম, সেই 10,000 টাকার কোনো কাজ করতাম। আমি যাকে টাকাটা দিলাম সেও 10,000 টাকা নিয়ে কোনো কাজ করতো, উনি যাকে টাকাটা দিল সেও 10,000 টাকা নিয়ে কোনো কাজ করতো। এইভাবে চেন প্রক্রিয়ায় আপনি ভাবুন, 20 কোটি টাকা যদি আপনি 100 বার ব্যবহার করেন তাহলে কত হবে? 20 কোটি গুণন 100, এত টাকা হবে। এত টাকা যদি বাংলায় আমরা ইউজ করতাম, তাহলে তত টাকা পরিমাণের কাজ হতো, তত টাকা পরিমাণের কাজ হলে সামাজিক বিকাশ হতো, সামাজিক উন্নতি হতো। আর যখন মানুষের কাছে টাকা থাকতো তখন তার আত্মবিশ্বাস বাড়তো, নৈতিক উন্নতি হতো, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারতো। কিন্তু সেই নৈতিক সম্মানকে চুরি করেছে কে? আমাদের শিক্ষামন্ত্রী, সমাজের যে মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষার যে মন্ত্রী তিনি। এটা প্রমাণিত। সেইরূপ ব্যক্তি তিনি একা নন, হয়তো বা আরও অনেকেই আছেন যারা এখনও প্রমাণিত হচ্ছেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি সরকারি যে কোনো চাকরি নিতে গেলে ঘুষ দিতে হচ্ছে। তিনি একাই তো সব টাকা নিচ্ছেন না, আরও অনেকেই নিচ্ছেন, তাই তো সরকারি চাকরিগুলো সব বাতিল হয়ে যাচ্ছে। এই দিক থেকে জাতীয় স্বার্থের অনেক বড় ক্ষতি হচ্ছে। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা 2 টাকা 4 টাকা করে জমিয়ে বাজারে খরচ না করে কোনো নেতাকে দিয়ে চাকরি নিয়ে, সেই চাকরির বেতন আবার সেই নেতাকে দিতে হচ্ছে। মানে আমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্য আমি এক নেতাকে 8 লাখ টাকা দিলাম। সেই 8 লাখ টাকা আমার বাবা 10 বছর 20 বছর পরিশ্রম করে জমিয়ে রেখেছিল, সেই টাকাগুলো খরচ না করে নেতাকে দিয়ে দিল। আর সেই নেতা টাকাগুলোকে নিয়ে তাদের স্তর স্তর যেভাবে রাখার কথা সেভাবে রেখে দিল, খাটের ভেতরে, আলমারির ভেতরে। তিনি সেই টাকাগুলো ব্যবহার করতে পারছেন না, কারণ ব্যবহার করলে তিনি ধরা পড়ে যাবেন। চাকরি করেন তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, চাকরি করেন তিনি 30,000 টাকা বেতনে, খরচ করেন তিনি 1 লাখ টাকা, কোথা থেকে পায়? করতে পারেন না। সুতরাং টাকাগুলো জমিয়ে রাখে, আর জমানো টাকাগুলো বেআইনি, তাই সেগুলো কালো টাকায় রূপান্তরিত হচ্ছে। আর এদিকে বাজারে দরিদ্র কৃষক, গরিব মানুষগুলো টাকার অভাবে বাজার করতে পারছে না, 5 টাকার জিনিস 3 টাকা দিয়ে কিনতে যাচ্ছে, সেখানে তাকে লজ্জিত হতে হচ্ছে, আত্মসম্মানের ক্ষতি হচ্ছে। এইভাবে একজন নয়, প্রত্যেক বাঙালিরই বাস্তবিকতা তাই। প্রত্যেক বাঙালির বাস্তবিকতা নৈতিক পতন, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক লোকসান, এগুলোই হচ্ছে। এগুলোকেই জাতীয় চেতনার অভাব বলে। এই জাতীয় চেতনাকে জাগানোর জন্য আমাদের সচেতন হতে হবে। ভোটের আগের দিন এক নেতা এসে আমাকে বলল, বন্ধু, দাদা, কাকা, ভাই,
তুমি কেমন আছো? তোমাকে দেখা যাচ্ছে না। তোমার কোনো অসুবিধা আছে? তোমার কী কী লাগবে? বাড়িতে সবাই ভালো তো? কী খাওয়া দাওয়া করেছো? ইত্যাদি এত সুন্দরভাবে কথা বলবে যে মনে হবে এত বড় ব্যক্তি আমার সাথে কথা বলছে, এত সুন্দর করে কথা বলছে। বছরে তো ওনার দেখাই পাওয়া যায় না। কত বড় বড় লোক তার সামনে, তার সাথে দেখা করার জন্য কত সময় অপেক্ষা করে থাকে, আর সেই ব্যক্তি আমার সাথে এসে এত সুন্দর সুন্দর কথা বলছে। লোকটা অবশ্যই খুব ভালো। তার উপরে তাকে 500 টাকা দিয়ে গেল, কাউকে 1000 টাকা দিয়ে গেল, কাউকে 2000 টাকা দিয়ে গেল। সেই টাকাগুলো নিয়ে আমরা নৈতিক মানবিকতায় আবদ্ধ হয়ে তাকে ভোটটা দিয়ে আসি। পরিণতিতে কি? আমাদের এলাকায় 20টা পরিবার আছে যারা একটু পয়সা আছে, তারা সেই পয়সাটা নেতাকে দিবে। সেই 20টা ফ্যামিলির ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেবে। কিন্তু সেই 20টা লোকের কাছে যত টাকা ছিল, সেই টাকাই সেই সমাজের অর্ধেক টাকা, সেই এলাকার অর্ধেক টাকা। একটা সমাজের, একটা এলাকার যদি অর্ধেক টাকা এইভাবে নেতারা ভোগ করতে থাকে, লুট করতে থাকে, তাহলে সমাজের বিকাশ কী হবে? সমাজের উন্নতি কী হবে? এই হচ্ছে আজ বাংলার পরিস্থিতি। আমরা গ্রাম বাংলার ভোলা ভালা ভাই বন্ধুরা সেটা ভালো করে ভাবিই না, কারণ ভাবার সময়ই থাকে না। কারণ আমাদের রুজি রোজগার করবার জন্য যে সময় আমাদের পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম করার পর আর ভাববার মতো কোনো মানসিকতাই থাকে না। সুতরাং আমাদের মানসিকতাকেও তারা কন্ট্রোল করছে। অনেক শিক্ষিত বেকার ছেলে বাড়িতে গৃহস্থ করছে, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে নিজের জীবন পালন করার জন্য। শিক্ষিত কিন্তু রোজগার নেই, তার জন্য সে ভিন রাজ্যে চলে যাচ্ছে, ভিন দেশে চলে যাচ্ছে। অসুখ বিসুখে নিজের আপনজনকে দেখতে পাচ্ছে না। বাড়িতে মা বাবা কেমন আছে শুধু ফোনেই জানতে পারছে, অল্প একটু সময়ের জন্য। সারাদিন কোথায় ছিল, কী করলো, কোনো খবর পাচ্ছেন। রাত্রেবেলা একটুখানি ফোন করে জানছে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ইত্যাদি ইত্যাদি। দু একটা কথা বলে ফোন রেখে দিলাম। কিন্তু তার জীবনের যে কষ্ট, জীবনের যে বেদনা, সেগুলো বোঝাবার মতো মন তার থাকলেও মুখ তার থাকে না। এই হচ্ছে নৈতিক পতন। আমাদের পশ্চিমবঙ্গে আজ যে সরকার চলছে, সেই সরকার তাই করছে। আগে তো নেতারা টাকা দিতে, এখন ডাইরেক্ট সরকার টাকা দিচ্ছে। এর প্রকল্প, একটা প্রকল্প নাম করে সেখানে টাকা দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বলে টাকা দিচ্ছে। কাকে দিচ্ছে? সমস্ত মহিলাকে। কিন্তু আমরা জানি আমাদের গ্রাম বাংলার সংখ্যাগরিষ্ঠ মহিলারা এই টাকা পেয়ে খুশি হয়। কিছু কিছু মহিলারা এর বিপক্ষে বলে, কারণ তারা বুঝতে পারে, তারা এর লোকসানটা অনুভব করতে পারে, এর নৈতিক পতনটা তারা অনুভব করতে পারে, তাই তারা বিরোধিতা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোক এটাকে হাসি মুখে মেনে নেয়। হাসি মুখে মেনে নিয়ে ওই সরকারের পক্ষেই ভোটদান করে। তারই পরিণতি হিসেবে বারবার আমাদের পশ্চিমবঙ্গে মমতা সরকার জিতে যাচ্ছে। আমি সেই সংখ্যাগরিষ্ঠ মাতাদের কথা বলছি, যারা সেই 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা সরকারের অনুদান পেয়ে খুশি আছেন। তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? সেই ছেলে মেয়েদের কি কোনো জীবন নেই? তাদের কি সুস্থ স্বাভাবিকভাবে বিয়ে করে সংসার করতে হবে না? কারণ আমি জানি বাংলার ঘরে ঘরে ওই সংখ্যাগরিষ্ঠ মাতাদের পরিবারে এমন এমন ছেলে আছে যারা 30 থেকে 40 বছর বয়স হয়ে গেছে, MA পাস করে আছে, BA পাস করে আছে। কেউ ক্ষেতের কাজ করছে, কেউ দিঘির কাজ করছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ভিন রাজ্যে চলে যাচ্ছে। কিন্তু তাদের মাসিক গড় আয় যদি ভাবেন 10,000 টাকার নিচে বা 10,000 টাকার আশেপাশে। আর সরকার দিচ্ছে কত মাকে? 2,000 টাকা, 1,000 টাকা, টোটাল মিলে কত হলো? 12,000 টাকা। একটা যুবক শিক্ষিত ছেলে 10,000 টাকা রোজগার করছে, সেটাও সে শিক্ষিত ছেলে হয়ে লেবারের মতো পরিশ্রম করেই পাচ্ছে। তার শিক্ষার কোনো মান মর্যাদা কিছু থাকছে না।
অপরদিকে একটা ভালো জাতীয়তাবাদী সরকার, যে সরকার জাতীয় স্বার্থে কাজ করে, যেমন মোদী সরকার যে কেন্দ্রীয় চাকরিগুলো দিচ্ছে সেখানে না তো টাকা নিচ্ছে, তাতে কী হচ্ছে, যে ছেলেগুলো বা মেয়েগুলো কেন্দ্রীয় সরকারের চাকরি পাচ্ছে সেখানে নিজের বাড়ির লোকসান তো হচ্ছেই না, বরং সরকারের বেতনে তাদের পরিবার সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারে যারা চাকরি করছে তাদের ফ্যামিলিতে একটা অভাব, অনটন, নৈতিক পতন, লাজ লজ্জা নিয়ে বেঁচে আছে। কবে আমার ছেলের চাকরিটা চলে যাবে, আমি 8 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, আমি 10 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, এটা অনেকেই তো জানে, তাই জোর গলায় আমি কিছু বলতেও পারছি না। এই সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ক্ষতি আমাদের পশ্চিমবঙ্গের সরকার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতির ক্ষতি করে যাচ্ছে। তারই পরিণতিস্বরূপ আজ বাংলায় সামাজিক বিকাশ এর নৈতিক পতন, সামাজিক বিকাশের পতন ঘটেছে, মানুষের নৈতিক বিকাশের পতন ঘটেছে। আধ্যাত্মিক বিকাশের কী বলবো, এটা ছেড়েই দিলাম। আমাদের বাংলায় যদি আমরা সেই সংখ্যাগরিষ্ঠ মাতাদের আমরা সজাগ করতে পারি তাহলে বাংলার জাতীয় স্বার্থ রক্ষা পাবে। আর আমি মন প্রাণ থেকে সেই সংখ্যাগরিষ্ঠ মাতাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, আপনার ছেলে মেয়ের কথা ভাবুন, আপনার জাতির কথা ভাবুন। জাতি বলতে আমাদের মধ্যে একটা ক্ষুদ্র ধারণা থাকে, সেই ক্ষুদ্র ধারণা এমন হচ্ছে যে বাংলায় অনেক ছোটো ছোটো টাইটেল থাকে, দাস, রায়, চক্রবর্তী, দেবনাথ, শীল ইত্যাদি ছোটো ছোটো টাইটেলধারী জাতিতে আমাদের বাংলার মানুষ সচেতন। একজন শীল মানুষ চাইবে একজন দাস মানুষের ক্ষতি হয়ে যাক, একজন দাস মানুষ চাইবে একজন দেবনাথ মানুষের ক্ষতি হয়ে যাক। কেন ভাই, সবাই তো আমরা বাঙালি। মির্জাফর চাইতো সিরাজদৌল্লার ক্ষতি হয়ে যাক, তাহলে আমি রাজা হয়ে যাব। পরিণতি কী হয়েছিল একবার খেয়াল করে ভাববেন। ঠিক সেই পরিণতি ছোটো ছোটোভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করে যাচ্ছি। সেই ছোটো ছোটো ক্ষতির সমষ্টি জাতীয় ক্ষতিতে রূপান্তরিত হচ্ছে। সেই জাতীয় ক্ষতিকে আমাদের রুখতে হবে। তা রোখার জন্য আমাদের কাছে যে মহামূল্যবান অধিকার, শক্তি রয়েছে সেটা হচ্ছে আমাদের ভোটাধিকার। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমাদের হাতে একটা মহাশক্তি রয়েছে, সেই মহা অধিকার রয়েছে, সেটা হচ্ছে ভোটাধিকার। সেই সংখ্যাগরিষ্ঠ মাতারা যদি একবার সচেতন হয়ে যায় বাংলায়, তাহলে বাংলার জাতীয় স্বার্থ কেউ আটকাতে পারবে না। বাংলার জাতীয় স্বার্থ ভারতবর্ষের প্রমুখ রাজ্যের জাতীয় স্বার্থে পরিণত হবে। কারণ বাংলায় এত সচেতন ছেলে মেয়ে আছে যে এই সচেতন ছেলে মেয়েদেরকে যদি একবার জাতীয় স্বার্থের রাস্তায় এনে দেওয়া যায়, তারা বাংলাকে অন্য অন্য রাজ্য থেকে আরও অনেক 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 বেশি উন্নতি, বিকাশ ও লাভ দিতে পারবে। কারণ আমরা জানি এই বাঙালি জাতির থেকেই অনেক অনেক ডক্টর সারা ভারতবর্ষে কাজ করে, সারা দুনিয়াতে কাজ করে। এই বাংলা থেকেই অনেক অনেক ইঞ্জিনিয়ার সারা ভারতবর্ষে কাজ করে, সারা দুনিয়াতে কাজ করে। যদি এই বাংলা থেকে এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষক তৈরি হতে পারে, তাহলে সেই বাঙালিরা যখন জাতীয় চেতনায়, জাতির স্বার্থে কাজ করবে, তখন জাতি কত উন্নত হতে পারে। সেই উন্নতির স্বপ্ন, সেই উন্নতির কথা ভেবেই আমি সেই সংখ্যাগরিষ্ঠ মাতাদের বারবার নমন, প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে বোঝানোর চেষ্টা করছি, অনুরোধ করছি, আপনারা জাতীয় স্বার্থের কথা ভেবে, নিজের পরবর্তী বংশধরের কথা ভেবে জাতীয় চেতনা জেগে ওঠে, জাতীয় পার্টিকে ভোটদান করুন, জাতীয় স্বার্থকে লাভান্বিত করুন, জাতীয় চেতনাকে গর্বিত করুন। নমস্কার। ভারত মাতা কি জয়।